ঠিক কতগুলো কারণে এই সিজনটা স্পেশাল ছিল বিয়ন্ড কম্প্রিহেনশন, এটা যদি লিস্ট করতে বসি শেষ করা সম্ভব না। পেদ্রি ইনিয়েস্তা রূপে ফিরে আসা, লামিন ইয়ামাল অ্যানাউন্স করছিল গত সিজনেই নিজেকে ইউরোপে, এই সিজনে এসে ভয় দেখানো, রাফিনিয়া নতুনভাবে সম্পূর্ণ নতুনভাবে রিডিসকভার করা, নতুন কিছু সংযোজন যেমন ড্যানি অলমো, শেজনির সিজনের মাঝখানে এসে একটা অদ্ভুত রকমের ইম্প্যাক্ট রাখা পুরো দলের উপর। আই ক্যান গো অন অ্যান্ড অন, প্রত্যেকটা প্লেয়ার ধরে আসলে কথা বলতে হবে। লেভানডস্কি, বালদে, কুন্দে, কুবার্সি, ইনিগো, কাউকে বাদ দেওয়া যাবে না আসলে। কাসাডো সিজনের শুরুতে প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা পজিশন থেকে, প্রত্যেকটা মানুষ যারা এই ব্যাজটাকে ধারণ করছে এই সিজনে, সবাইকে নিয়ে আসলে কথা বলতে হয় ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য এন্টায়ার সিজন। আজকের খেলা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস বা ট্যাকটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ আসলে কথা বলে লাভ নাই। দিস ইজ বেসিক্যালি ওয়েলকামিং ইউ অল টু দ্য লাস্ট বার্সেলোনা রিভিউ অফ দ্য সিজন 2024-2025, যেই সিজনটা আমরা এখনও হয়তো বা বুঝতেছি না আমাদের জন্য ঠিক কতটুকু ক্রুশাল, ইম্পর্ট্যান্ট এবং ডিসাইসিভ ছিল। সো চলেন খুব ছোট্ট করে একটা অসম্ভব রকমের বড় সিজনকে নিয়ে একটু কথা বলি। এই সিজনের কথা বলতে হইলে এল ক্লাসিকোর কথা বলতেই হবে, এই সিজনের কথা বলতে হইলে 3টে ট্রফির কথা বলতে হবে, এই সিজনের কথা বলতে হইলে আমাদের ফরওয়ার্ডের কথা বলতে হবে, এই সিজনের কথা বলতে হলে হাই লাইনের কথা বলতে হবে, এই সিজনের কথা বলতে হলে একটা মানুষের কথা বলতে হবে, দ্যাট ইজ হান্স ডিয়েটার ফ্লিক। একটা ক্লাব যেটার আশা টাশা সব, মানে এটা নতুন করে বলার কিছু নাই। উই ওয়ার হোপলেস। গত সিজনের শেষের দিকে এসে উই ওয়ার আটারলি হোপলেস। যে সিচুয়েশনটা জাভি এবং বোর্ডের মাঝখানে ছিল, অন্যদিকে ফ্লিককে ফিরাই দেওয়া, তাও ফ্লিকের বসে থাকা, সব কিছু মিলায় উই ওয়ার আটারলি হোপলেস। এবং আজকে এসে এই সিজন শেষে উই আর ফুল অফ হোপ। এটাই আসলে বেসিক্যালি দ্য রিওয়ার্ড ফুটবল গিভস ইউ ফর পেশেন্স অ্যান্ড ফর সাপোর্টিং ফুটবল। সো কোনো কিছুকে এখানে উপেক্ষা বা কোনো কিছুকে এখানে আসলে ছোট করার নাই। সিম্পলি আমাদেরকে আসলে যেই জিনিসটাকে একনলেজ করতে হবে সেটা হচ্ছে যে এই সিজনটা আমাদের জন্য আবারও ভাঙ্গা রেকর্ডের মতো বলতেই হয়, এই সিজনটা আমাদের জন্য কোনো ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসের জন্য ছিল না। এই সিজনে আমরা যেটা পাইছি 3টে ট্রফি আমার কাছে বোনাস, লা লিগাটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। সেখান থেকে যেটা আমি বেসিক্যালি বুঝাইতে চেয়েছি যে উপেক্ষা বা ছোট করার জায়গাটা, যে উপেক্ষা করা যাবে না আমরা 3টে ট্রফি জিতছি এই ব্যাপারটাকে যেমন উপেক্ষা করা যাবে না, আবার এই ব্যাপারটাকে ছোট করে দেখলেও হবে না যে 3টা ট্রফি তো জাস্ট জিতা ফেলাইছি, না, ব্যাপারটা আসলে এরকম না। 3টা ট্রফি কিন্তু আমাদেরকে কেউ মানে দান করে নাই। 3টা ট্রফি কিন্তু রিয়াল মাদ্রিদ ফোরফিট করছে এই জন্য দেয় নাই। 3টা ট্রফি কিন্তু বাকি টিমরা খেলতে আসে নাই মাঠে ওই জন্য না। বার্সেলোনা গেছে, বার্সেলোনা অ্যাডভার্সিটি ফেস করছে, বার্সেলোনার ইনজুরি প্রবলেম ছিল, বার্সেলোনার প্লেয়ার রেজিস্ট্রেশন ইস্যু ছিল, যত ধরনের নাটক করা সম্ভব সব ধরনের নাটক ফেস করে বার্সেলোনা 3টা ট্রফি মধ্যে 2টা ট্রফি তাদের আর্চ নেমেসিসকে হারায়ে জিতছে। লা লিগাও বলা যেতে পারে যে আসলে ক্লাসিকোটাই মেইন ডিসাইডার ছিল। সো সেই জায়গা থেকে আসলে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, ছোট করারও কোনো সুযোগ নাই। কিন্তু রিয়ালিস্টিক্যালি আমাদের বার্সা ফ্যানদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সিজনটা ওয়াজ অ্যাবাউট রিবিল্ড, এই সিজনটা ওয়াজ অ্যাবাউট ট্রানজিশন, কমপ্লিটিং দ্য ট্রানজিশন, উইচ আই ফিল ইনশাআল্লাহ উই হ্যাভ ডান। তাহলে নেক্সট সিজনে আসলে কি করা লাগবে বা নেক্সট সিজনের জন্য আমরা কিভাবে আসলে নিজেদেরকে প্রস্তুত করব ফ্যানদের জায়গা থেকে, প্লেয়ারদের জায়গা থেকে, টিমের জায়গা থেকে। প্লেয়ার এবং টিমের জায়গা যে আমার থেকে অনেক বেশি কোয়ালিফাইড মানুষজন আছে, বাট ফ্যানদের জায়গা থেকে আমি কিছু জিনিস আপনাদেরকে বলতে চাই। ফ্যানদের জায়গা থেকে প্রথম যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, লা লিগা অলওয়েজ কামস ফার্স্ট। একটা সিজন যখন শুরু হয় তখন ডোমেস্টিক লিগটা ফর এনি টিম, লিভারপুল, ম্যান ইউ, চেলসি, আর্সেনাল, বায়ার্ন মিউনিক, ইন্টার মিলান, এসি মিলান এবং রিয়াল মাদ্রিদ, ফর এভরি টিম দ্য ডোমেস্টিক লিগ ইজ, যেটাকে কেন্দ্র করে সব কিছু সাজানো হয়। কেন এটা আমি বলতেছি যে 38টা ম্যাচ আপনি কিভাবে আপনার দলকে খেলাইতে চান, কিভাবে থ্রু 38 ম্যাচ ডেজ আপনি কম্প্যারেটিভ থাকতে চান, এটা ঢেলে সাজানোটা ইটস নট জাস্ট আছে না আমরা প্রত্যেকটা লিগ ম্যাচে আমরা আমাদের বেস্ট 11 খেলাবো, প্ল্যানিংটা আসলে এরকম না, বা প্রায়োরিটাইজ করাকে আসলে এটা বলেন না। দের ইজ এ মেটিকুলাস প্ল্যানিং বিহাইন্ড ট্যাকেলিং আ ডোমেস্টিক সিজন। এবং আমাদের জায়গা থেকে
আমি যেটা বলবো বার্সা ফ্যানদের জায়গা থেকে দ্য লিগ ইজ দ্য প্রাইমারি ইম্পর্টেন্স। এইটাকে ঘিরে আপনাকে সব কিছু সাজাইতে হবে। এইটার প্ল্যানিং যদি প্রপার না হয় আপনি চ্যাম্পিয়ন্স লিগও জিতবেন না, কোপা ডেল রেও জিতবেন না, সুপার কোপাও জিতবেন না, কিছুই জিতবেন না। সো আপনি ডোমেস্টিক লিগটাকে কীভাবে ট্যাকেল করতেছেন, কীভাবে এটার গেম প্ল্যান সাজাচ্ছেন, কীভাবে এটাকে মাথায় রেখে দলের স্কোয়াড ডেপথ ইনক্রিজ করতেছেন, সেটার উপর একটা পুরা দলের ইউরোপিয়ান সাকসেস ডিপেন্ড করে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় হানসি ফ্লিকের প্রথমে জিনিসটা মাথায় রাখতে হবে যে লা লিগা উই হ্যাভ টু ডিফেন্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এই ব্যাপারে ইট ইজ অ্যাবসোলুটলি নন নেগোশিয়েবল ফ্রম আ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, এবং ফ্যানদের জায়গা থেকেও আমার কাছে মনে হয় উই হ্যাভ টু প্রায়োরিটাইজ ইট। নাও কামিং টু দ্য চ্যাম্পিয়ন্স লিগ, যেটা আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলছি যে আমরা ডোমেস্টিকে এই সিজনে যতটুকু করা সম্ভব ছিল 100তে 100। নেক্সট সিজনে উই হ্যাভ টু গো ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল। নাও এই কথাটা একটু আমি ব্রেকডাউন করে বোঝানোর চেষ্টা করি। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আপনার জেতার জন্য অনেকগুলো ভ্যারিয়েবলস আছে, বেশ কিছু ভ্যারিয়েবলস আছে। তার মধ্যে একটা ভ্যারিয়েবল হচ্ছে যে লিডিং আপ টু দ্য নকআউট স্টেজ ম্যাচেস, হোক সেটা কোয়ার্টার, হোক সেটা সেমি, হোক সেটা ফাইনাল, লিডিং আপ টু দোজ ম্যাচেস হোয়াট কাইন্ড অফ স্কেডিউল ইউ হ্যাভ, হোয়াট কাইন্ড অফ প্লেয়ার্স ইউ হ্যাভ ইন হ্যান্ড অ্যান্ড হোয়াট কাইন্ড অফ স্কেডিউলস ইউ হ্যাভ ইন ফ্রন্ট অফ ইউ। যেটা আমরা এই সিজনে খুব ভালো মতো দেখতে পাইছি যে গ্রুপ স্টেজের মতো একটা মানে লিগ টেবিলের মতো একটা শুরু, সেখান থেকে আবার নকআউট স্টেজ, আবার প্লে অফ খেলা লাগছে কিছু কিছু টিমের। সো এই সমীকরণটা ঢেলে সাজানোর ব্যাপারটা এখন চলে আসছে। ইনিশিয়াল ইমপ্রেশন, ইনিশিয়াল শক ডান। রিয়াল মাদ্রিদ বুঝে গেছে হোয়াট ফরম্যাট ইজ দিস, লিভারপুল বুঝে গেছে হোয়াট ফরম্যাট ইজ দিস, ম্যান সিটিও বুঝে গেছে হোয়াট ফরম্যাট ইজ দিস, বার্সেলোনাও আজ করতে পারতেছে হোয়াট কাইন্ড অফ ফরম্যাট ইজ দিস। সো সেই জায়গা থেকে আমি কেন বার্সেলোনা আজ করতে পারতেছি, বিকজ আমাদের টপ 8-এ কোয়ালিফিকেশন হয়ে গেছে। সো টপ 8-এ কোয়ালিফিকেশন হয়ে যাওয়া আর 35 মানে প্লে অফ খেলা ওই ধরনের যেই সমীকরণগুলো, এইটা ইজ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট ডাইনামিক্স। অলসো ড্রয়ের জায়গা থেকে ব্যাপারটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। সো এই কারণে আপনার চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স ডিপেন্ড করবে আপনি লিগের জন্য কিভাবে দলটাকে সাজাচ্ছেন, কিভাবে লিগের জন্য প্ল্যান করতেছেন, কিভাবে প্রায়োরিটাইজ করতেছেন প্রত্যেকটা স্কেজুলকে। এবং এরপরে যে টুর্নামেন্ট দুইটা আসে আসলে সুপার কোপা ডেফিনেটলি দ্য লোয়েস্ট অফ দ্য প্রায়োরিটি, অ্যান্ড কোপা ডেল রে আমার কাছে মনে হয় ইটস স্টিল আ ভেরি গুড টুর্নামেন্ট, ইটস আ ভেরি বিগ টুর্নামেন্ট, কজ কাম অন, ইটস পার্ট অফ দ্য ট্রেবল। সো সেই জায়গা থেকে উই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার ডোমেস্টিক লিগ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এর আদলে ডোমেস্টিক লিগের আদলে হাউ উই ক্যান কম্পিট ইন চ্যাম্পিয়ন্স লিগ, এটা আমি গত সিজনে বলি নাই। আমি গত সিজনে একবারের জন্যও বলি নাই উই হ্যাভ টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। দিস সিজন উই হ্যাভ টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, এবং এটা কখনোই হবে না ইফ ইউ ডু নট প্ল্যান ফর লা লিগা ফার্স্ট। সো আমাদের লা লিগার জন্য প্ল্যান করতে হবে যাতে আমরা ইউরোপে যে আমাদের বেস্টটাকে ইউটিলাইজ করতে পারি, যেটা এই সিজনে কমতি ছিল। এবং এটা করতে পারলেই উই হ্যাভ আ মাচ বেটার চান্স ইন ইউরোপ দেন দিস সিজন, রাইট? অ্যান্ড ডেফিনেটলি এখানে রিয়াল মাদ্রিদের প্রেক্ষাপট আসবে, জাভি আলোনসো নতুন প্লেয়ার, অন্য একটা কেমিস্ট্রি। সো ওই ডিসকাশনগুলোতে অনেক সময় আছে, পরে যাব। বার্সেলোনার জায়গা থেকে ইটস প্লেইন অ্যান্ড সিম্পল, উই হ্যাভ টু প্ল্যান টু প্রায়োরিটাইজ লা লিগা, অ্যান্ড কীভাবে সেটার ইম্প্যাক্টটা চ্যাম্পিয়ন্স লিগে পড়ে। আর বাকিগুলো উই হ্যাভ টু ডিফেন্ড, উই হ্যাভ টু উইন, ওগুলো নিয়ে আলাদা করে কথা বলার কিছু নাই। সো নেক্সট সিজন উই হ্যাভ এ ভেরি সিম্পল গোল, ডিফেন্ড লা লিগা, উইন চ্যাম্পিয়ন্স লিগ। এবং এটা আমরা কতটুকু পারবো সেটা আসলে টু বি ভেরি অনেস্ট অনেকটাই ডিপেন্ড করবে স্কোয়াড ডেপথ, অনেকটা না আসলে পুরাটাই ডিপেন্ড করবে স্কোয়াড ডেপথের উপর। আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট লেভানডস্কিকে দিয়ে আমরা নেক্সট সিজনে কোনো অবস্থাতেই, কোনো প্রেক্ষাপটে, কোনোভাবেই লেভানডস্কি ক্যানট লিড দ্য লাইন নেক্সট সিজন। এটা যদি হয়, যাই হোক, এর বিয়ন্ডে আমরা কিছু ক্লিয়ার কমতি ঘাটতি দেখতে পাচ্ছি ডিফেন্সে, ফুলব্যাকে, উইংগুলাতে, এবং এই জায়গাগুলো আসলে শুধু আপনি আমি তো দেখতেছি না, এটার দায়িত্বে অনেক মানুষ আছে, আই এম শিওর তারাও দেখতেছে। সো সেই জায়গা থেকে আসলে রিইনফোর্সমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ট্রান্সফারে এই ভিডিওতে কথা বলতেছি না ট্রান্সফার রিলেটেড, বাট আমরা রিউমার শুনতেছি জোয়ান গার্সিয়ার ডিলটা অলরেডি একটা বেশ স্ট্রং রিউমার শোনা যাচ্ছে। অন্যদিকে রাশফোর্ডকে যদি ফ্রিতে আনা যায়, আই স্টিল কনসিডার ইটস আ ভেরি গুড সাইনিং। গিওকারেজ আমি জানি না কেন আমার কাছে মনে হইতেছে উই মাইট
গো ভেরি হেভিলি ফর গিওকেরেস। পারবো কি পারবো না এটা আসলে ইভেনচুয়ালি ডিপেন্ড করবে আমাদের স্যালারির উপর। আপনাদেরকে একটা কথা বলে রাখি, উই ক্যান বাই আ প্লেয়ার ফর 100 মিলিয়ন, আমাদের ওই বাজেট এখন আছে, বাট উই ক্যান নট রেজিস্টার হিম। আমাদের সমস্যা হচ্ছে ওইটা। সো গিওকেরেসের 65 মিলিয়ন না 165 মিলিয়ন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে স্যালারি ক্যাপ। সো স্যালারি ক্যাপটা যদি 1:1 হয়ে যায় দেন ডাজেন্ট ম্যাটার, আমরা একই সিজনে হালেন, গিওকেরেস, সালা তিনজনরা একসাথে সাইন করতে পারবো। সো ওই দিন শেষ যে গরিব লোনা বলে আর খুব বেশি দিন মজা নিতে পারবেন না। এতদিন এখন পর্যন্ত পারতেছেন বিকজ অফ হাভিয়ার তেবাস। সো স্যালারি ক্যাপ ইস্যুটা আই এম শিওর কোনো না কোনোভাবে ফিক্স হবে। ফিক্স না হইলেও ভাই উই হ্যাভ লামাসিয়া, ঠিক আছে? ওই এত হেলান দিয়ে লাভ নাই, ওইসব যা পার করে আসছি ভাই, এরপর আর ভয় দেখানোর কিছুই নাই। এই সিজনের শুরুতে যা ছিল, এরপর আপনি কি ভয় দেখাবেন আমাদেরকে? এনিথিং দ্যাট উই ডু উইল বি বেটার, এনিথিং উই ডু ইজ আ পজিটিভ অন দ্য লাস্ট সিজন। সো নাথিং টু লুজ তো দূরের কথা, মানে উই হ্যাভ অনলি পজিটিভস ইন ফ্রন্ট অফ আস। আজকে এই জার্সিটা পরে আসছি বিকজ বার্সেলোনার অনেকগুলো আইকনিক জার্সি আছে, তার মধ্যে সবচেয়ে আইকনিক জার্সি আমার কাছে পার্সোনালি হচ্ছে 2010-11। এই জার্সিটা হয়তো কোনো একটা সময় হয়তো পারে, আসতে পারে আজ থেকে 4-5 বছর পরে, হইতে পারে আজ থেকে 10 বছর পরে, এই জার্সিটাও হয়তো বা ইনশাল্লাহ আমি ঝুলাবো আমার পিছনে, যদি যতদিন আমি বেঁচে থাকি, যদি এই চ্যানেল থাকে, দিস জার্সি উইল গো অন দ্য ওয়াল। কেন সেটা ফুললি আপনারা এখন বুঝবেন না, সেটাও বোঝার জন্য আমার মনে হয় 4-5 বছর একটা সময় দিতে হবে। This season, as a Barcelona fan, I have felt something that I have not felt in a very long time. Ladies and gentlemen, children of all ages, FC Barcelona is back. See you all next season. Visca el Barça.